ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আজ থেকে ভোটের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি সহ শহীদদের জাতীয় বীর ঘোষণা। আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে ঘোষণাপত্র প্রকাশ। সরকার নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপি। মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন এনসিপি ও জামায়াতের। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র্যালি, ড্রোন শো সহ নানা আয়োজন। জুলাই শহীদদের গল্প তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র, গান ও কবিতায়। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি। এ সময় বুধবার থেকেই নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলেও জানান তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ৩৫ মিনিটের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান 3 কাজ। ভাষণে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান সরকার প্রধান। বলেন, রমজানের আগেই নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেওয়া হবে। বুধবার থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। জুলাই সনদকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সনদ প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ বিচার ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কার ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন। মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। ভাষণে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, গত 11 মাসে বৈদেশিক ঋণের প্রায় $400 কোটি পরিশোধ করা হয়েছে এবং রেকর্ড রেমিটেন্স আয় হয়েছে। চলতি বছরের প্রথম 3 মাসে বিনিয়োগ এসেছে 10,500 কোটি টাকার বেশি। এ সময়ে কমেছে মূল্যস্ফীতি। রপ্তানি আয়ে প্রায় 9% প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে টাকা শক্তিশালী হয়েছে। অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে। গত 11 মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ $4 বিলিয়ন অর্থাৎ $400 কোটি অর্থ পরিশোধ করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আগের বকেয়া আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি। এখন থেকে আমাদের অংশে বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব। তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। জুলাই গণঅভ্যুত্থানে 775টি শহীদ পরিবারকে প্রায় 100 কোটি টাকা এবং 13,800 আহত যোদ্ধাকে 153 কোটি টাকার চেক প্রদান করা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস।
দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব। গত 12 মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি। আসুন আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকব, তিনি যেই পরিচয়েরই হন না কেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। নানা ঘাত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার বর্ষপূর্তিতে দেয়া হলো অভ্যুত্থানের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। মানিক মে এভিনিউতে মঙ্গলবার বিকেল 5:15টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 28 দফা জাতির সামনে তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘোষণাপত্রে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে পরবর্তী নির্বাচিত সরকার। জুলাই শহীদদের, জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণাও দেওয়া হয়। আজহার লিমনের প্রতিবেদন। সেই মেঘলা দিন, সেই সংসদ ভবন, আবার সমবেত সেই জনতা। এক নদী রক্ত দিয়ে জীবন আর দুরন্ত যৌবন ঢেলে যারা এনেছিল নতুন দিন, দ্বিতীয় স্বাধীনতা, গণ অভ্যুত্থানের ঠিক 1 বছর পূর্তিতে তাদের স্বীকৃতি দেবার এই আয়োজন। বিকেল 5টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহান এক ঘোষণা দিতে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার পাশে বৈধতা হয়ে দাঁড়িয়ে গেলেন স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শুরুতেই জাতীয় সঙ্গীত। পাঁচ পাতার জুলাই ঘোষণাপত্রের 21টি দফা জুড়ে 71 থেকে 24 মানুষের সংগ্রাম, শাসকের বারবার শোষক হয়ে ওঠা 1.5 দশকের ফ্যাসিবাদের নানা অধ্যায় প্রেক্ষাপট হিসাবে উপস্থাপন করা হয়। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে 5ই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 22 দফা থেকে বলা হয়, ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার গেল 16 বছরে গুম, খুন, হত্যা, গণহত্যার বিচারের অভিপ্রায় স্পষ্ট করেছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, মানুষের একটি অর্থবহ নির্বাচনের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির উপায়ও। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। 28 দফার এই ঘোষণাপত্র পাঠ শেষে উপস্থিত রাজনীতিক ও শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মানিক মে এভিনিউতে তখন উল্লসিত জনতার বিপ্লবী স্লোগান। আজহার লিমন, এখন ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, জুলাই ঘোষণাপত্রের পর বেশিরভাগ দল স্বাগত জানালেও কিছু যদি কিন্তু রয়ে গেছে রাজনৈতিক মাঠে।
নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও জামায়াত। যদিও বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ। অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর চাওয়ার শীর্ষে ছিল এই দুটি দাবি। অতঃপর অপেক্ষার অবসান একই দিনে। উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির বিকেলে আসে ঘোষণাপত্র। তার 3 ঘণ্টা পর নির্বাচন আয়োজনের আভাস। রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার কাঙ্ক্ষিত ঘোষণার পরও রাজনীতির মাঠে যদি কিন্তু নতুন দল এনসিপি বলছে সকল পক্ষকে সন্তুষ্টির প্রয়াস ছিল ঘোষণাপত্রে, তাতে কিছু ঘাটতিও পরিলক্ষিত। আর ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো এখনও কার্যকর হয়নি। সকল পক্ষকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং সকল পক্ষকে সাথে নিয়ে যাতে ঘোষণাপত্র দেওয়া যায় সেটার একটা প্রচেষ্টা এই ঘোষণাপত্রে আছে। এক দফার ঘোষণা কে দিয়েছে বা কখন হয়েছে এটাকে অ্যাকনলেজ না করার জন্যই এক ধরনের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ঘোষণাপত্রের ইতিহাসে। প্রতিষ্ঠান এবং বাহিনীগুলো ফেয়ার ইলেকশন হওয়ার জন্য প্রস্তুত নয় এবং মাঠটাও পলিটিক্যাল সিনারিওটাও প্রস্তুত নয়। যদি প্রস্তুত থাকে, এর মধ্যে যদি প্রস্তুত হয়, তাহলে ফেব্রুয়ারি যে টাইমটা দেওয়া হয়েছে ওর মধ্যে ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। আর এবি পার্টি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতে হয় সে আহ্বান জানিয়েছে। আমরা এটাকে সিম্পলি আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের একটা অনুরোধ হচ্ছে যে জুলাই যে চার্টারটা আমাদের হবে, নির্বাচনটা যাতে এই জুলাই চার্টারের ভিত্তিতে হয় এবং জুলাই চার্টারের যে জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো যাতে মানা হয়, যাতে আমাদের বিভেদ কমে আসে এবং যাতে আমরা একটা সুষ্ঠু বিচার, তারপরে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারগুলো করে আমরা যাতে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে আইনি কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়ন করার আহ্বান জামায়াত ইসলামীর। মাঠ পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেও দাবি দলটির। এটাকে যদি আপনি সে সনদের মধ্যে সংস্কারকে একটা ফ্রেমের মধ্যে আইনি কাঠামোতে না নিয়ে আসেন, তাহলে আলটিমেটলি ঘোষণা শুধুমাত্র চমকপ্রদ কিছু ঘোষণার মধ্যেই থেকে যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকার তার শহীদদের তালিকা শেষ করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে যদি সরকার না আনতে পারে, যখন এখানে ডামাডোল শুরু হয়, এখনও যেখানে নীরবে অত্যাচার যেভাবে চলছে, চাঁদাবাজি চলছে, এই জায়গা থেকে মুক্তি না হলে কখনো কিন্তু এই জায়গায় আমরা যেতে পারবো না। এদিকে বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে, আর নির্বাচন আয়োজনের ঘোষণায় ষড়যন্ত্রের সংজ্ঞা কমে আসবে। যখনই দেখবে যে নির্বাচিত সরকার আসতেছে, কাজে এই মুহূর্তে যদি আমি এটা করি, ষড়যন্ত্র করতে যাই, ধরা হয়ে গেলে আমার আর বাঁচার উপায় নাই। কাজে এটা ষড়যন্ত্রটা কমে আনবে। নিরপেক্ষতা যদি কোনো কারণে নষ্ট না হয় তাহলে তার কোনো সমস্যা নাই। আশা করব যে তার উপদেষ্টা যারা আছে বা তাদের আশেপাশে যারা আছে তারা যাতে কোনোভাবেই ডক্টর ইউনূস সাহেবের নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করার মতো কোনো কার্যক্রম তারা না করে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন আয়োজনে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ জড়ো হন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। জুলাই শহীদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানের শুরুতেই। জুলাইয়ে আহত ও শহীদদের গল্প তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র, গান ও কবিতায়। এদিন মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চ মাতান জনপ্রিয় শিল্পীরা। শহীদ স্বজনদের চাওয়া জুলাই চেতনায় পূর্ণতা পাক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। শাহাদাত অভ্রের প্রতিবেদন। জুলাই বিপ্লবী বন্ধুর প্রতিবাদের ভাষা, জুলাই তারুণ্যের সাহস আর নতুন বাংলাদেশের প্রত্যয়। তাই তো 1 বছর পর আবারও বুকের ভেতর আনাসের লেখা চিঠি আর রাস্তায় পড়ে থাকা ইয়ামিনের লাশ যেন শক্তি হয়ে উঠেছে মানুষের। গান, কবিতা আর স্লোগানে আরও একবার জুলাইয়ে ফিরে গেছে ছাত্র জনতা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গণঅভ্যুত্থানের 1 বছর 36 জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ জড়ো হন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।
শহীদ পরিবারের আহাজারি যেন এখনো থামেনি, বন্ধ হয়নি অশ্রুপাত। শহীদ স্বজনদের তাই একটাই চাওয়া, পূর্ণতা পাক নতুন বাংলাদেশের স্বপ্ন। আমার ভাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি। আমার বাবা সবসময় আমার ভাইয়ের উচ্চতা নিয়ে গর্ব করতেন, অথচ সেই উচ্চতায় আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়ালো। গুলি এসে ছিদ্র করে দিয়ে চলে গেল আমার ভাইয়ের মাথা। কষ্ট মারিয়ে আজ সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন গণহত্যা চালিয়ে রক্তাক্ত দেশ ফেলে পালিয়েছিল স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আনন্দও যেন কম নয়। বিজয়ের গান আর ছন্দে উচ্ছ্বাস সবার চোখে মুখে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের কারণে হয়তো বা সবার মনে এতটা খুশি, আজকে না আসলে হয়তো এখানে অনেক কিছু মিস হতো। যে আমরা স্বৈরাচারের পতন করতে পারছি, স্বৈরাচার পতনে 1 বছর উদযাপন হয়েছে, আমরা এই উপলক্ষে খুশিতে আনন্দে আমরা এখানে আসছি। এরকম স্বৈরাচার যাতে আর জীবনে আমাদের দেশে না আসতে পারে, তার জন্য আমরা একত্রে সবসময় লড়ার জন্য প্রস্তুত আছি। মাদ্রাসার ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানে পুরোপুরিভাবে যুক্ত ছিল, সুতরাং আজকে যেহেতু রাষ্ট্রীয়ভাবে একটা দিন ঘোষণা করা হয়েছে, সুতরাং সেই দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। 16 বছর রাস্তায় নামতে পারি নাই, আজকে স্বাধীনভাবে নামতে পারছি, এটাই জন্যই আমাদের ফ্যামিলি হ্যাপি। এখানে এসে অনেক ভালো লেগেছে। সকাল থেকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখে সাইমুম শিল্পগোষ্ঠী, কলরব শিল্পগোষ্ঠী, চিটাগাং হিপ হপ, হুট সহ আরও বেশ কিছু সাংস্কৃতিক দল। দুপুরে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়ের সাথে মিল রেখে হেলিকপ্টার বেলুন উড়িয়ে উদযাপন করা হয় ফ্যাসিস্টের পালায়নক্ষণ। আমরা জুলাইয়ের আহত ছিলাম, আজকে আমাদের 5 আগস্ট উপলক্ষে একটা অনুষ্ঠানে দাঁড়াইছে, যারা ছিল এরা সবাই আমাদের জুলাই আহত ভাই। সামনে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, যে আসলে আমরা স্বাধীনভাবে অনেক কথা বলতে চাই। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করে শায়ান সোলস ওয়ারফেজ। পরে সন্ধ্যায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি, জুলাই বিপ্লবী গান আর্টসেলের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার পর সংসদ ভবনের উত্তরের আকাশে দেখা মেলে একটি হাত, যেখানে লেখা ডু ইউ মিস মি। এরপর ভেসে আসে শেখ হাসিনার দৈত্যাকার মুখাবয়ব। একের পর এক উঠে আসে স্বৈরাচার সরকারের নানা গল্প। দেখা যায় একরামুল হককে, যিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ফ্যাসিস্ট সরকারের আমলে। ড্রোন শোতে উঠে আসে আবরার ফাহাদের গল্প, সালমান এফ রহমান ও ব্যাংক লুটের কথা। আগে খুনি হাসিনার ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করছে, এমন লেখাও উঠে আসে ড্রোন শোতে। স্পেশাল ড্রোন ড্রামা ডু ইউ মিস মি, রিটেন বাই দ্য অ্যানোনিমাস। এর মধ্য দিয়ে শেষ হয় 36 জুলাইয়ের বর্ণাঢ্য বর্ণিল আয়োজন। শোককে শক্তিতে পরিণত করার 1 বছর পূর্ণ হলো আজ, আর আজকের এই দিনেই আবার বাংলাদেশ গড়ল নতুন এক ইতিহাস। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে জুলাই যেন গেল অন্য এক মর্যাদায়। আর এখানে আসা সবাই গাইছে জুলাইয়ের গান। এখানে বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবাই যেন সেই জুলাইয়ের সেই দিনগুলোতেই ফিরে গেছে। শাহাদাত অফরো, এখন ঢাকা। অস্তিত্ব সংকটে ভুগছে বরিশাল শহরের মাঝে বয়ে চলা খাল। একাধিকবার খাল খননের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না মেলায় সামান্য বৃষ্টিতেই নগরী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দীর্ঘদিন পর ফের খালগুলোর প্রাণ ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যার অংশ হিসেবে শুরু হয়েছে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। গাঢ় সবুজ প্রকৃতি, নীল শুভ্র আকাশের ঠিকানা ছিল বরিশাল। এসব সৌন্দর্যের কেন্দ্রই ছিল ছন্দময় প্রবাহমান আঁকাবাঁকা খাল। শহরের বড় আশীর্বাদ সেই খালগুলোই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। দখল দূষণে অস্তিত্ব হারিয়ে যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
নগরীর বেশিরভাগ খাল পরিণত হয়েছে নগরবাসীর বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা ফেলার জায়গায়। দীর্ঘদিন ধরে খননের অভাব আর নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে যা পরিণত হয়েছে নালায়, যাতে সামান্য বৃষ্টিতে নগর জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে এসব খালের প্রাণ ফেরাতে এবার খনন শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাস্তাঘাটে পানি ওঠে, আপনার অনেক ময়লা, হাঁটা যায় না, তারপর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কিন্তু এখন যে তারা উদ্যোগটা নিয়েছে খুবই একটা ভালো উদ্যোগ। এখন পরিবেশ ভাটা জোয়ারে পানিগুলো আইতেছে, সৌন্দর্য দেয় ডালিমের মতন, এটাই তো আমরা শুনতে চাইছি। আর আমরা ভীষণ খুশি এলাকাবাসী, আমরা যা বরিশালবাসী, যে খালটা আমাদের একেবারে আগের মতন বহমান হয়েছে। বরিশাল নগরে বিভিন্ন খালের পার সংরক্ষণ সহ পুনরুদ্ধার ও পুনর্খননে শুরু হয়েছে কর্মযজ্ঞ। বাস্তবায়নে এরই মধ্যে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প, যা বাস্তবায়ন হলে নগরীর দৃশ্যপট পাল্টে যাবে বলছেন কর্মকর্তারা। নদী খাল এই তিনে বরিশাল, যদিও বরিশালকে বলা হয় যে এটা প্রাচ্যের ভেনিস। যতগুলো খাল আমি পরিষ্কার করেছি, প্রত্যেকটা খালের দুই পাশে 100 মিটার পর পর, 250 মিটার পর পর, যেখানে ঘনবসতি ওখানে 100 মিটার পর পর, যেখানে হালকা জনবসতি সেখানে 250 মিটার পর পর আমি খাল পারে রাস্তার পাশে ডাস্টবিন করতেছি। ডাস্টবিন করছে, মানুষ ময়লা ফেলবে ডাস্টবিনে। কিছুদিন আগেও ময়লা আবর্জনায় যে খালের পানি দেখাচ্ছিল দায়, এখন সে খালে জাল প্রস্তুত করা হয়েছে মাছ ধরার জন্য। খালের পানিতে ছুটে বেড়াচ্ছে হাঁসের দল। বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল খনন ও সংস্কারের বিকল্প নেই বলছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই খালগুলোকে যদি আগের মতো প্রবহমান করা যায় তাহলে বরিশালের পরিবেশ কিছুটা হলেও একটা ইতিবাচক দিক আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব থাকলেও পাকিস্তান আমলে সেই সংখ্যা কমে দাঁড়ায় 46টিতে। আর 1971 সালে মেলে 22 থেকে 23টি খালের অস্তিত্ব, যা বর্তমানে 7টিতে ঠেকেছে। একসময় বরিশাল নগরীর ভেতর দিয়ে অসংখ্য ছোট বড় খাল বহমান ছিল। সময়ের পরিবর্তনে এবং দখল দূষণে সেই খালগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু এবার বরিশাল সিটি কর্পোরেশন এই খালগুলো উদ্ধারে কাজে নেমেছে। এর মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ সহ এই খালগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধটির 800 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ঝুঁকির মুখে রয়েছে সেতু সংলগ্ন অবকাঠামো ও হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, বিস্তীর্ণ জনপদ। অব্যাহত ভাঙন ঝুঁকিতে আতঙ্কিত হয়ে পড়েছে অন্তত 600 পরিবার। সজীব খানের ছবিতে আরও জানাবেন কাজী মনিরুজ্জামান। মঙ্গলবার ফজরের নামাজের পরপরই নদীগর্ভে বিলীন জাজিরার পদ্মাপাড়ের আলম খাঁ কান্দি জামে মসজিদের দোতলা ভবন। নদী তীরে পড়ে আছে মসজিদের ধ্বংসাবশেষ। পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধের 0 পয়েন্ট এলাকার শেষের 30 মিটার সহ বিলীন হয় 110 মিটার এলাকা। এ চিত্রই বলে দেয় পদ্মার ভয়াল রূপ। গেল 7 জুলাই থেকে অব্যাহত ভাঙনে ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট, গাছপালা সবকিছুই নদীতে হারিয়ে গেছে। ভাঙনের তীব্রতায় যার যা আছে তা নিয়ে নিরাপদ আশ্রয় ছুটছেন ভাঙন কবলিত মানুষ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ সহ 1 কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন ভাঙন, অভিযোগ নদী পাড়ের মানুষের। এই মসজিদে আজকে সকালে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরেই ভাঙ্গা শুরু হইয়া গেল, মসজিদটা ভাঙিয়ে নিয়ে গেল। এখন যে আমরা কোথায় নামাজ পড়বো তা বুঝতে পারতেছি না। ভাঙতে ভাঙতে একটা মসজিদে চলে গেল। এখন মসজিদের পিছনে যে বাড়িঘরগুলো আছে এই নিয়ে আমরা সরাইতেছি। এরকম বাজে ভাঙতে আছে যাতে আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই। পানি অনন ভোট ওনরা কাজ করতে চাইছিল, বিবের বাধার কারণে কাজটা হতে পারে নাই। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর আর দোকানসহ অন্তত 40টি স্থাপনা, আশ্রয়হীন 280টি পরিবার। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারগুলোর দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ আর বসবাসের জন্য এক টুকরো জমি। তাহলে আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাই থাকবো আর কোথায় কি করবো, এটা তো আমরা সরকারের কাছে আমরা এই আবেদন জানাইলাম। দোকান নাই কি করে খামানো, অনেক কাজ আধার টাল আছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে পড়তেছে, আমার থাকার কোনো জায়গা নাই বা আমাদের কোনো স্থান নাই। আমরা দিন বাদে একবেলা খাই, রাস্তায় ঘুরি। ঝুঁকির কথা আগেই জেনেছিল পানি উন্নয়ন বোর্ড।
জরিপের এমন তথ্য লিখিতভাবে জানিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে নেয়নি বিবিএ। তারা সাফ জানিয়ে দেয় এ কাজ পানি উন্নয়ন বোর্ডের নয়। ভাঙন প্রতিরোধে এখন আপৎকালীন বালুভর্তি জিওব্যাগেই একমাত্র ভরসা, বলছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের এখানে জরুরি আপৎকালীন কাজ করে এখানে পার্মানেন্টভাবে এই ভাঙন প্রতিরোধ করা আসলে সম্ভব না। তো আমাদের পাশাপাশি আমাদের একটা প্রকল্পেরও প্রস্তাবনা আছে। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, এইখান থেকে শুরু করে একদম পদ্মা ব্রিজের পর্যন্ত আর কি, প্রায় 2 কিলোর মতো। একই জায়গায় একাধিক অর্গানাইজেশন কাজ করতে পারে না। তো এই স্বচ্ছতার কারণেই মূলত পরে তাদের অনুমতি না পাওয়ার কারণে এখানে পানি উন্নয়ন বোর্ড এই জায়গাটাকে বাইরে রেখে প্রকল্প প্রস্তাবনা পাঠায়। 2012-13 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 2022 সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। এই ধ্বংসাবশেষেই বলে দেয় কতটা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। প্রকৃতির এই নিষ্ঠুর আচরণে এরকম শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘর ছাড়া হয়ে তারা বসবাস করছেন মানবতর জীবনযাপন। তাদের দাবি, স্থায়ী বাঁধের পাশাপাশি এ সকল আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। শ্রাবণের শেষ ভাগে এসেও পর্যাপ্ত পানি নেই দেশের বৃহত্তম উন্মুক্ত জলাশয় চলন বিলে। পর্যাপ্ত বৃষ্টি আর উজানের পানি না আসায় পানি সংকটে পড়েছে বিলটি। এতে মারাত্মক প্রভাব পড়েছে এই জলাশয়ের মাছ উৎপাদনে। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। চলন বিল দেশের বৃহত্তম উন্মুক্ত এই জলাশয়ের পানি একসময় চলমান থাকায় নাম হয়েছিল চলন বিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জুড়ে বিস্তৃত এই বিল জুড়ে এখন টলমলে পানি থাকার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। গত বছর যেখানে 2 থেকে 3 ফুট পানি ছিল হাঁসের জলকেলি আর কৃষক ধরেছে মাছ, সেখানে এবার সেই বিলেই গরুকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে কৃষক। মাছ তো শুকানোর পরে মরে গেছে, ক্ষতি তো হছেই। তা আবার যাই হোক একটু পানি আসছিল, এই পানি যদি ধরে থাকতো তাহলে মাছটা হয়তো থাকতো। বন্যা না হলে সমস্যা আমার এই এলাকার সমস্যাই। এই যে জমিগুলো চলেলে আবাদ করতে সুবিধা হয়, উর্বরা শক্তি পড়ে। আর এখন শুকা থেকে এই যে ঘাস হচ্ছে, আরও ঘাস হয়ে যাবে। আমাদের এলাকায় থই থই করে পানিতে। পানি না থাকলে এখন মরুভূমি এলাকা লাগতেছে, বৃষ্টিও নাই, পানিও নাই। 3 জেলার সমন্বয়ে 62 বর্গ কিলোমিটারের চলন বিলে মাছ শিকার করে জীবন চলে হাজারো জেলে ও সাধারণ মানুষের। মৎস্য বিভাগের তথ্য মতে উন্মুক্ত এই জলাশয় থেকে প্রতি বছর মাছ উৎপাদন হয় অন্তত 20,000 মেট্রিক টন। তবে এবছর বিলে মা মাছ ডিম ছাড়ার আগে ও পরে পর্যাপ্ত পানি না আসায় ছোট অবস্থাতেই মারা গেছে অনেক মাছ। চলন বিলে পানি নাই, যার কারণে মাছ বড় হতে পারছে না, আমরা মাছ পাচ্ছি না। এই জন্য ওই টিপের বাচ্চা একেবারে ছোট ছোট, এগুলা বাচ্চা ধরা ঠিক না, না ধরলে আরো বড় হবে, সেখন ধরতে হবে। ছোটকালীন মাছ ধরে এসে খায়, জাতির জন্য এটা ক্ষতিকর হচ্ছে। এটা দেখভাল করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ করছি। বর্ষাকালে প্রতি বছর হাজারো পর্যটকদের আগমনে মুখর থাকে বিলটি। তবে পর্যাপ্ত পানি না আসায় পর্যটক সংকটে অলস সময় পার করছে ছোট বড় নৌকা। আমাদের নৌকা 100-150 টাকা নিয়ে বাড়ি যেতে হয়, এমনও সময় খালি নৌকা নিয়ে বাড়ি যেতে হয়। এক কথা, আমাদের এই চলন বিলে আমরা নৌকালারা সারাদিন চাতক পাখির মতো চেয়ে আসি। লোকজন নাই, পয়সা পাতি কামাই কাজি নাই। 8 বছর এই দিনের লোকজন গাদি, কিন্তু বর্তমানে লোকজনও ফেরা গেছে, আর লোকজন আর আসে না পানি অল্প দেখে। চলন বিলে পানি প্রবেশ করে নদী ও উজানের ঢলের মাধ্যমে, কিন্তু এবার আগেই বর্ষা আসায় ছিল না পানির স্থায়িত্ব। এতে দ্রুত নেমে যায় বিলের পানি। গত বছর ঠিক এই সময়ে চলন বিলের এসব রাস্তায় ছিল 2 থেকে 3 ফিট পানি, কিন্তু এবছর একেবারেই উল্টো চিত্র। পানির পরিবর্তে এখন এসব রাস্তা দিয়ে চলছে যানবাহন। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর চলন বিলে বৃষ্টিপাত কম হয়, কৃষি, মৎস্য এবং পর্যটন খাতে পড়েছে ব্যাপক প্রভাব।
তাই বৃষ্টির দিকে চেয়ে থাকা ছাড়া আর উপায় নেই চলনবিলবাসীকে। মাহবুব হোসেন, এখন নাটোর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। পর্যাপ্ত বৃষ্টির অভাবে ব্যাহত হচ্ছে পঞ্চগড়ের আমন চাষাবাদ। অন্য বছরগুলোতে এই সময়ে চারা রোপণ শেষ হয়ে গেলেও এবার অন্তত 60,000 হেক্টর জমি পতিত পড়ে রয়েছে। রোদে পুড়ে নষ্ট হচ্ছে বীজতলা। তাই দুশ্চিন্তায় চাষিরা বাধ্য হয়ে কেউ কেউ চেষ্টা করছেন সেচ দিয়ে চারা রোপণের। এতে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার শঙ্কা করছেন তারা। লুৎফর রহমানের প্রতিবেদন। ভরা বর্ষাকালেও উত্তরের জেলা পঞ্চগড়ে অবিরাম বর্ষণের বদলে চলছে খরাতাপ, ফেটে গেছে ফসলি জমি। বৈরী আবহাওয়ায় বৃষ্টি নির্ভর আমন চাষাবাদে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা। সূর্যের কড়াতাপে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। আর একটা সেচে তো মনে করেন যে আবাদ করা যাবে না, কমলে 2 থেকে 3টা সেচ দিতে হবে। তারপরেও আকাশের বৃষ্টি হলে মনে হয় যে ভালো, আর না হলে মনে হয় যে আবার এমনিতেই নষ্ট। বৃষ্টি না থাকার কারণে আপাতত সেচ দিয়ে, মোটর দিয়ে বা সেলো মেশিন দিয়ে আপাতত গাড়তেছি আর কি। প্রায় শ্রাবণ মাসের অর্ধেক দিন চলে গেল, কিন্তু এখনো গাড়তে পারি না। এক সময়ে আসা শ্রাবণে বৃষ্টির জমা পানিতে আমন চাষাবাদ করতেন চাষিরা, কিন্তু গত কয়েক বছরে বৃষ্টিপাত কমেছে উল্লেখযোগ্য হারে। গেল বছর জুলাই মাসে বৃষ্টি হয় 777 মিলিমিটার, আর এবছর এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে মাত্র 196 মিলিমিটার। তাই সময় মতো বৃষ্টি না মেলায় বড় প্রভাব পড়েছে আমন চাষে। যারা পাততেছে ওটা নিজে নিজে গোছা লাগাইতেছে, আর যারা পাততেছে না ওটা তো নষ্ট হয়। ছাগল গরু সব কামড়ে বর্তমান পানি নেই, বাঁধাজি বীজনও নষ্ট হয়ে যাচ্ছে। গাছ পানি হয়ে এনে আবাদ পানি তো ঠিক মতো করাও যাচ্ছে না, হাওয়াকার হয়ে গেছে বাড়িতে। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে ঋতুচক্র। অন্য বছরগুলোতে আষাঢ়েই আমন রোপণের কাজ শেষ করতেন চাষিরা। এবছর শ্রাবণের 10 দিন পেরিয়ে গেলেও লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতে হয়নি চাষাবাদ। তবে কেউ কেউ জমিতে সেচ দিয়ে চারা রোপণ করছেন। এতে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার শঙ্কা চাষিদের। এখন তো মোটর যদি রাখা যায় তাহলে কিছুটা করা যায়। মোটর গেলে তো সবার তো মোটর নাই। 5-7 বছর আগে মনে বহুত 1 কোমর করে পানি, এই ক্ষেতের মধ্যে 1 কোমর পানি। পানির জন্য মনে হয় ক্ষেত গুয়া গাড়িতে পারি না, এবার মনে পানি নাই। মোটর বা সেলো মেশিন এগুলা সেচ দিতে হবে, এটার খরচ বেশি, অন্যান্য বারের তুলনায় 1.5 গুণ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার 1,30,000 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত চাষাবাদ হয়েছে মাত্র 40,000 হেক্টর জমিতে। বৃষ্টি না হলে আমনের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা কৃষি সংশ্লিষ্টদের। আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, তারা 2-1টি সেচ দিয়েই যেন তারা চাষ করে ফেলে, জমিতে রোপণ লাগায়। এতে দেখা যাবে যে তাদের 2-3টি সেচের জন্য তাদেরকে যে অর্থ খরচ করা সেটি তাদেরকে করতে হবে, এছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। ধানের চারায় সবুজে ভরে যেত যে ক্ষেত, সেখানে এখন চড়ছে গরু ছাগল। শুকনো মাঠ আর অসহায় চাষিদের অপেক্ষা কেবল আকাশের অবারিত বর্ষণের। এখন পঞ্চগড়। সরবরাহ কমে আসায় নওগাঁয় মশলা জাতীয় পণ্য আদা, রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে। রসুনের দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে আর দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, গত 2 সপ্তাহের ব্যবধানে মশলা জাতীয় পণ্য আদা, রসুন এবং পেঁয়াজের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম হওয়ার কারণে মূলত এইসব পণ্যের দাম বেড়েছে। আর দামের কথা যদি বলি, যে গত 2 সপ্তাহের ব্যবধানে, অর্থাৎ 2 সপ্তাহ আগে আদা বিক্রি হয়েছিল 70 থেকে 80 টাকা কেজি, এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি পর্যন্ত। এছাড়া রসুন 10 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি, এবং বড় সাইজের রসুন বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। আর পেঁয়াজের দামের কথা যদি বলি, যে 2 সপ্তাহ আগে যেটা ছিল 50 থেকে 55 টাকা কেজি, এখন 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি। অর্থাৎ আমদানি অর্থাৎ সরবরাহ কমে আসার কারণে এইসব মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, যেহেতু আমদানি অর্থাৎ মূলত নওগাঁ জেলায় যেসব মশলা জাতীয় পণ্য আদা, পেঁয়াজ এবং রসুন উৎপাদন হয়ে থাকে, তা চাহিদা মেটানো আসলে সম্ভব হয় না, যার কারণে আমদানির উপর নির্ভর করতে হয়। বিশেষ করে আদা, অর্থাৎ বাইরের দেশ থেকে এসব আদা নিয়ে এসে জেলার চাহিদা
পূরণ করতে হয় এবং বাইরের জেলা থেকে নিয়ে আসতে হয় রসুন এবং পেঁয়াজ। মূলত রসুন নিয়ে আসতে হয় রংপুর এবং দিনাজপুর জেলা থেকে, যেহেতু এইসব মশলা জাতীয় পণ্যের সরবরাহ অনেকটাই কমে এসেছে, যার কারণে দাম বেড়েছে বলে তারা জানিয়েছেন। আর রসুনের সবচেয়ে পেঁয়াজের সবচেয়ে বড় যে মোকাম রয়েছে পাশের জেলা পাবনা এবং নাটোর, সেখানে কৃষকদের ঘরে এইসব মজুদের পরিমাণ কমে এসেছে। অর্থাৎ কিছুদিন আগে যদি বলি, অর্থাৎ পেঁয়াজের ভর মৌসুমে পেঁয়াজ বিক্রি হয়েছিল 40, 45 এবং 55-50 টাকা কেজি। সেই পেঁয়াজ এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি। যেহেতু এখনো তেমন বাড়েনি বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা, আগামীতে পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পাবে, কারণ সামনে আগাম জাতীয় কিছু পেঁয়াজ উৎপাদন করা হবে, রোপণ করা হবে, বীজ হিসেবে এইসব পেঁয়াজের দাম আরো বাড়বে বলে জানিয়েছেন। আর যেহেতু হাট বাজারগুলো অর্থাৎ মোকামে কৃষকরা কম পরিমাণ পেঁয়াজ নিয়ে আসতেছেন, অর্থাৎ তাদের ঘরে যেহেতু মজুদের পরিমাণ কমে এসেছে, যার কারণে হাট বাজারে পেঁয়াজের সরবরাহ কমে আসার কারণে দাম ঊর্ধ্বগতি। আর এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা মূলত এই নাটোর পাবনা থেকে এই পেঁয়াজগুলো নিয়ে এসে জেলার চাহিদা পূরণ করে থাকেন বলে জানিয়েছেন। যেহেতু মোকামগুলোতে পেঁয়াজ এবং রসুনের দাম বেড়েছে, যার কারণে এইসব মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে বলে তারা জানিয়েছেন এবং আগামীতে এইসব মশলার দাম আরো বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আর দাম বাড়ার কারণে যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে মশলা জাতীয় পণ্যের দরদাম নিয়ে সব শেষ। নওগাঁ থেকে মশলার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির কারণে বিপাকে পড়েছে ইন্দোনেশিয়ার পোশাক শিল্প। নতুন 19% শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এমন অবস্থায় নতুন বাজার খুঁজছেন গার্মেন্টস মালিকরা। অভিজিৎ শান্তর প্রতিবেদন। ৬২ বছর বয়সী ডেডি মুলিয়াদি প্রায় ২৭ বছর ধরে কাজ করছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি পোশাক কারখানায়। দেশটির অন্যান্য পোশাক কারখানার মতো এটিও এতদিন ধরে আমেরিকার স্বনামধন্য H&M, জারা এবং আমেরিকান ইগল সহ বিভিন্ন ব্র্যান্ডে তৈরি পোশাক সরবরাহ করে আসছে। কিন্তু ৩ দশকের মধ্যে ডেডি এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। ট্রাম্পের শুল্কারোপে ধাক্কা খেয়েছে তার মতো রপ্তানি নির্ভর কারখানাগুলো। জানান তার কারখানার ৮০% পণ্য যেত আমেরিকায়, কিন্তু শুল্ক চুক্তির পর বেশিরভাগ ক্রেতাই পোশাক কেনা বন্ধ করে দিয়েছেন। Tentunya ini kebijakan memang yang di luar perkiraan ya sebelumnya. Karena ini kan juga dengan adanya perang tarif ini tentunya prediksi kita jadi meleset. ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশটির গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দেশটির তৈরি পোশাক শিল্পের ৫১% রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। জুলাইয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার পণ্যের উপর ১৯% সম্পূরক শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফিলিপিন্সের উপরও একই হারে শুল্ক আরোপ করা হয়। আর ভিয়েতনামের পণ্যে ধরা হয় ২০% সম্পূরক শুল্ক। Pasar itu kan nanti mempengaruhi menjadi masalahnya di pembelinya, end usernya. Karena end user itu akan membeli barang ini dengan harga yang mahal, dengan tambahan tarif. Nah dengan tambahan tarif mahal ini tentunya harga mahal pembeli mungkin bisa menurun karena inflasi ya di Amerika jadi inflasi tinggi. বিশ্লেষকরা বলছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় শুল্ক কম হওয়ায় অবশ্যই ইন্দোনেশিয়ার জন্য অনেক বড় সুযোগ, তবে সতর্ক থাকতে হবে। Kebanyakan diantaranya juga adalah produk-produk multinasional branded gitu ya. Itu yang pertama, dan tentu ini akan bersaing antara satu negara dengan negara lain. Kita tahu bahwa Vietnam juga melakukan hal yang sama, mengekspor produk tekstilnya. Negara ini Middle East, Australia, Amerika Latin, Kanada dan sekitarnya, tapi kita memang belum masuk ke negara-negara standar dekat Rusia itu kita belum. বাণিজ্য যুদ্ধের নতুন এই বাস্তবতায় শুধু ইন্দোনেশিয়াই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলোকেও নিতে হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত। নতুন বাজারের খোঁজে নামতে হচ্ছে অনেক উদ্যোক্তাকেই। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব। $3 লাখ রুশ মার্লিন ড্রোনকে সফলভাবে ভূপাতিত করেছে মাত্র $400 ইউক্রেনীয় FPV ড্রোন। তাই দূরপাল্লার মিসাইলের বিনিময়ে কিয়েভের কাছ থেকে স্বল্প মূল্যের ড্রোন কিনতে চায় ওয়াশিংটন। এরই মধ্যে ড্রোন ইন্টারসেপ্টর প্রোগ্রামের জন্য $6 কোটি বেশি বরাদ্দ করেছে জেলেনস্কি প্রশাসন। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। ইউক্রেনের আকাশে ভেসে বেড়াচ্ছে রাশিয়ার রিকনিসেন্স ড্রোন।
যাকে ধাওয়া করার সময় বন্ধ হয়ে গেল লাইভ স্ট্রিম, অর্থাৎ সফলভাবে ভূপাতিত হয়েছে প্রতিপক্ষের ড্রোন। তৃতীয় বছরে এসে রাশিয়া ইউক্রেনের মূল লড়াই আকাশে। মস্কো ও কিয়েভের মধ্যে প্রতিদিন চলছে হামলা পাল্টা হামলা, যাতে বড় ভূমিকা রাখছে ড্রোন। রাশিয়ার প্রতিটি মার্লিন ড্রোনের মূল্য $3 লাখ। বিপরীতে ইউক্রেনের ফার্স্ট পার্সন ভিউ বা FPV ড্রোনের দাম মাত্র $400। তাই এই সফল কৌশলকে আয়ত্তের চেষ্টায় সামরিক শক্তিধর দেশগুলো। З активністю застосування дронів-перехоплювачів по розвідникам противника, звісно, загрози стало менше. Наше завдання – захист неба, і в зв'язку з дефіцитом якихось певних засобів ми вирішили спробувати таку тематику. গেল জুনে রাশিয়ার বিরুদ্ধে অপারেশন স্পাইডারওয়েব পরিচালনা করে ইউক্রেন। মাত্র 117টি FPV ড্রোনের মাধ্যমে ধ্বংস করা হয় মস্কোর 41টি এয়ারক্রাফট। অপারেশনে গুণমুগ্ধ হয়ে ইউক্রেনের সঙ্গে সামরিক সরঞ্জাম নিয়ে চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন বলছে, দূরপাল্লার মিসাইলের বিনিময়ে জেলেন্সকি প্রশাসনের কাছ থেকে FPV ড্রোন কিনতে চান ডোনাল্ড ট্রাম্প। কারণ ইউক্রেনের $400 ড্রোন তৈরিতে যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়ে যায় $5000। Але з розвитком цього напрямку, саме дронів-перехоплювачів, то розвідники зараз досить глибоко, дуже обережно вони це роблять, а якщо навіть і роблять. Показує більшу ефективність навіть, ніж конвенційні засоби, оскільки саме для конкретних повітряних цілей, таких як розвідники чи ударні дрони, так? বর্তমানে ইউক্রেনের 1129তম এয়ার ডিফেন্স রেজিমেন্ট FPV বা ইন্টারসেপ্টর ড্রোনের তদারকি করছে। তাদের দাবি, যুদ্ধের শুরুতে রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের ভূমির মাত্র 800 মিটারের মধ্যে নেমে আসতে পারত। তবে ফার্স্ট পার্সন ভিউ ড্রোনের সফল প্রতিরক্ষার কারণে 5000 মিটার উচ্চতার নিচে নামা সম্ভব হচ্ছে না রাশিয়ার। জুলাইয়ের শুরুতে ড্রোন ইন্টারসেপ্টর প্রোগ্রামের জন্য $62 মিলিয়ন বরাদ্দ করে জেলেন্সকি প্রশাসন। এছাড়াও আগামী 6 মাসের মধ্যে মেড ইন ইউক্রেন অস্ত্রের ব্যবহার 40 থেকে 50% উন্নীত করার লক্ষ্যে নেওয়া হয়েছে পরিকল্পনা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করবো এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আজ থেকে ভোটের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি সহ শহীদদের জাতীয় বীর ঘোষণা, আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে ঘোষণাপত্র প্রকাশ। সরকার নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপি। মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন এনসিপি ও জামায়াতের। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র্যালি, ড্রোন শো সহ নানা আয়োজন। জুলাই শহীদদের গল্প তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র, গান ও কবিতায়। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।